এই সুড়ঙ্গটিতে কেউ একবার গেলে আর ফিরে আসে না। একদল বিদেশি লোক 2টি কুকুর পাঠিয়েছিল চেন বেঁধে, কিন্তু চেন ফিরে এলো, কুকুর দুটি আর ফিরে আসেনি। লালবাগ কেল্লার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, মুঘল রাজাদের সেই বিলাসী জীবন এবং প্রত্যেকটি জায়গায় লুকিয়ে থাকা রহস্য আজকের ভিডিওতে শেয়ার করব। এছাড়াও শেয়ার করব এই লালবাগ কেল্লা তৈরির পেছনে যে একটা বেদনার ইতিহাস রয়েছে, সেই ইতিহাস। গাইস, এখানে ওঠার পর কিন্তু পাহাড়ের মতো একটা ফিলিংস পাওয়া যায়। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরাই সবুজ অংশ রয়েছে। ভাই, এদিকে কি আরেকটা সুড়ঙ্গ আছে? ওইখানে না, এখানে কিন্তু অনেকেই দেখতে এসেছেন সুড়ঙ্গটা। আসলে সুড়ঙ্গের প্রতি মানুষের অন্যরকম একটা ঝোঁক থাকে। এই মসজিদে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা অনেকবার নামাজ আদায় করেছে। আঙ্কেল, লালবাগ কেল্লাটা কোন দিকে? লালবাগ কেল্লাটা কোন দিকে ভাই? লালবাগ কেল্লাটা কোন দিকে? মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে যাচ্ছি লালবাগের দিকে। আসলে পুরান ঢাকার রাস্তাগুলো আমার কাছে অসাধারণ লাগে। যেতে যেতে চোখে পড়লো লালবাগ কেল্লার দ্বিতীয় গেটটি। তারপর একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো প্রথম গেটটি। দ্বিতীয় গেট দিয়ে ঢুকতে দেয় না, প্রথম গেট দিয়ে আমাকে ঢুকতে হবে। আমি যদি লালবাগে প্রবেশ করতে চাই তাহলে আমাকে প্রথমে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, দেন টিকিট সংগ্রহ করে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এখানে কিন্তু স্ট্যান্ড নিয়ে ঢুকতে দেয় না, সো আমি স্ট্যান্ড পকেটে রাখবো, দেন ঢুকবো। সো আপনাদের সাথে দেখা হচ্ছে টিকিট কেটে তারপর ভিতরে গিয়ে। আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আমাকে একটা টিকিট দেন। সরি ভাই, হাতে দিলাম। ফাইনালি গাইস, প্রবেশ করে ফেললাম হচ্ছে লালবাগ কেল্লায়। আর এখানে দারোয়ানরা একটু ঝামেলা করে, যদি ক্যামেরা দেখে মানে একটু টাকা পয়সা নিতে চায় আর কি। সো আমি স্টিকটা কিন্তু পকেটে রেখে অ্যান্ড মাইক্রোফোনটা পকেটে রেখেছিলাম, শুধু মোবাইলটা হাতে নিয়ে আমি এই গেট দিয়ে প্রবেশ করেছি। এই আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দর একটা রাস্তা প্রথমে ঢুকেছে এখান দিয়ে। পরিবিবির যে মাজারটা রয়েছে এই ভবনটাতে রয়েছে, আর এইটা হচ্ছে মেন গেটটা। দেখেন সোজা এই রাস্তাটা হয়ে এখানে এসে পড়েছে। এটা হচ্ছে হাম্মামখানা, আর ওইখানে রয়েছে হচ্ছে গোপন সুড়ঙ্গটা, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর এই পাশটাতে তো একটা মসজিদই দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে পরিবিবির মাজার। আরেকটা কথা হলো গাইস, এখানের যে আপনারা গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই গম্বুজটা সম্ভবত অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যখন রোদের আলো পড়ে তখন কিন্তু এখানে বিভিন্ন কালার হয়ে থাকে। আর ভিতরে যে একটা মানে কবর রয়েছে সেটা কিন্তু শ্বেত পাথরে বাধাই করা রয়েছে, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান পাথর। আর একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গাইস, আপনাদেরকে প্রথমে একটু এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ। এখানে শুক্রবারই কিন্তু অনেক ভিড় হয়ে থাকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। 1678 সালে এটার কাজ শুরু করেছিলেন মুঘল সম্রাট আজম শাহ। 1680 সালের দিকে তিনি আবার দিল্লি চলে যান এবং বাংলায় সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন শায়েস্তা খান। শায়েস্তা খান এই কেল্লাটির কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন, কিন্তু 1684 সালে তার প্রিয় কন্যা পরিবিবি মারা যায়। সেই শোকে তিনি স্তব্ধ হয়ে এই কেল্লাটিকে অপয়া কাঁদিয়ে তিনি এটার কাজ বন্ধ করে দেন এবং তিনিও দিল্লি চলে যান। এখানেই রয়েছে পরিবিবির মাজার। এই কেল্লাটিকে তিনি স্মরণীয় করে রাখতে এখানেই সেই তার প্রিয় কন্যাকে শেষ বিদায় দিয়েছিলেন। সেই হৃদয় বিদারক ঘটনার কারণে এই বিলাসবহুল কেল্লাটি আজও সম্পূর্ণ রয়েছে। গাইস, আমি এখন এগিয়ে যাচ্ছি হাম্মামখানার দিকে। সেখানে মুঘল সম্রাট আজম শাহ অফিস করতেন এবং এখানে তার গোসলখানা এবং বিলাসিতা করার জন্য নানা রকম কিছু ছিল। এখানে কিন্তু পানি গরম করার ব্যবস্থাও ছিল। তৎকালীন সময়ে কিন্তু পানি গরম এবং ঠান্ডা করার কোনো অপশন ছিল না, বাট মুঘল রাজারা এটা তারা সম্ভব করে দেখিয়েছে। আপনারা আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তাদের সেই অফিস। মুঘল সম্রাট আজম শাহ এখানে 2 বছরের মতো ছিলেন। এই জায়গাটিতে তিনি কিভাবে থাকতেন, কেমন অফিস করতেন এবং তার বাথটাব এবং টয়লেট সবই আপনাদেরকে দেখাবো। তিনি উপরের তলায় অফিস করতেন এবং নিচ তলায় ছিল তার হাম্মামখানা অর্থাৎ গোসলখানা। ঘরের ভিতরেও একটা পানির ফোয়ারা রয়েছে। চিন্তা করে দেখেন তারা কতটা রুচিশীল ছিল। এখন যাচ্ছি তাদের সেই হাম্মামখানার দিকে। এই হাম্মামখানায় দেখেন একটা বাথটাব যে রয়েছে, এই বাথটাবটা দেখে মনে হচ্ছে আসলে আগেকার দিনে কতটা আধুনিক ছিল মুঘল রাজারা। আর এই জায়গাটিতে তারা কাপড় চোপড় পাল্টাতো, ওই জায়গা থেকে গোসল করত, তারপর এখানে এসে তারা নির্বিঘ্নে কাপড় চোপড় পাল্টিয়ে আবার রুমে চলে যেত। এখানে রয়েছে তাদের সেই ব্যবহৃত টয়লেট। এখানে দেখেন কত মূল্যবান টাইলস ইউজ করা হয়েছে। আসলে আগেকার দিনে তেমন প্রযুক্তি ছিল না, কিন্তু দেখেন এখানে আলো আসার ব্যবস্থা ঠিকই করেছে। এখানে রয়েছে হাম্মামখানার একটা মানচিত্র, কোথায় কি রয়েছে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। হাতের ডান পাশে তাকালে দেখা যাবে এইখানে কিন্তু পানি গরম করার ব্যবস্থা থাকতো, আবার পানি কিন্তু ঠান্ডাও করা যেত।
উপরতলার সিঁড়ি চলে গিয়েছে, এখানে সম্ভবত ওঠা যায় না। এখানে কি ওঠা যায় ভাই? উপরে যাওয়া যায় কিন্তু উপরে গ্লাস দিয়ে আটকানো। আচ্ছা আচ্ছা, এখানে গ্লাস দিয়ে আটকানোর ফলে কিন্তু উপরে ওঠা যায় না, বাট উপর পর্যন্ত যাওয়া যায়। আসলে ওয়ালের মধ্যে যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে, এখানে কি হতো আমি সঠিক আন্দাজ করতে পারছি না, তবে আমি ধারণা করছি এখানে আলো জ্বালানো হতো। আর এখানে এই টিভিটা দেখে আমি পুরাই আশ্চর্য হয়ে গিয়েছি। এখন যাচ্ছি সে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বাঙালি সৈনিকদের সাথে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল সেই পুকুরের কাছে। বাঙালি সৈনিকরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করলে বাঙালি সৈনিকদেরকে শহীদ করে এই পুকুরটিতে কিন্তু ফেলে রাখা হয়েছিল। এই রহস্যময় পুকুরটিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, তবে এখন বর্ষাকাল। এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টের দিকে আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি সেই সুড়ঙ্গ পথের দিকে, যে সুড়ঙ্গ পথটি এখন পর্যন্ত রহস্যজনক হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তোরে কিন্তু সেই সুড়ঙ্গটি রয়েছে। আপনাদেরকে এখন সুড়ঙ্গটি দেখাবো, এই সুড়ঙ্গটি কেমন। এইখানে কিন্তু একটা সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটি বুড়িগঙ্গার তলদেশ হয়ে সেই জিঞ্জিরা প্রাসাদে গিয়ে যুক্ত হয়েছে। আর এই পাশে কিন্তু আরেকটা সুড়ঙ্গ রয়েছে, দেখেন কেমন একদম সুন্দর একটা পাহাড়ের মতো কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু পাহাড়ের একটা ভাইবস আসে। ঢাকা শহরে এরকম একটা ফিল নেওয়া আসলে মুখের কথা না গাইজ। চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই সেই সুড়ঙ্গটিতে, সেই সুড়ঙ্গটি কেমন রয়েছে এবং এটার ইতিহাসটা বলার চেষ্টা করি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রহস্যময় সুড়ঙ্গের দিকে। এই সুড়ঙ্গগুলো তৎকালীন যে মুঘল সম্রাটরা ছিল তারা তাদের গোপন পথ হিসেবে ব্যবহার করত। তবে এখানে দুইটি সুড়ঙ্গ রয়েছে, আপনাদেরকে পরবর্তীতে আরেকটি দেখাবো। এই যে আপনারা সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন পুরাই তালাবদ্ধ রয়েছে। আর এটার চারপাশে এই বিল্ডিংগুলো দেখে আমার কাছে মনে হয়েছে সবগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটিতে দুইটি কুকুর চেন বেঁধে পাঠানো হয়েছিল, বাট চেন ফিরে এলেও কুকুর দুইটি আর ফিরে আসেনি। সেই থেকে এই সুড়ঙ্গটি নিয়ে নানা রকম রহস্য জন্ম দিয়েছে। কেউ কিন্তু এই রহস্যের জট খুলতে পারেনি। এখানে কিন্তু দুইটা লাইটের মতো দেখা যাচ্ছে, বাট এই দুইটা লাইট নাকি সঠিকভাবে বলতে পারছি না। সম্ভবত লাইটই হবে, নানা রকমভাবে এগুলোকে চালানো হয়ে থাকে। আর এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটিতে নানা রকম রহস্য রয়েছে। এই লালবাগ কেল্লাতে যেমন রহস্য রয়েছে তেমন সৌন্দর্যও রয়েছে। চারিদিকে লক্ষ্য করা যায় ফুলের সমাহার। আর এখানের যে রাস্তাগুলো রয়েছে এগুলো অসাধারণ লাগলো আমার কাছে, সব জায়গাতে এরকম। আর ওই যে দেখা যাচ্ছে একটা টিলার মতো, এটা তো পুরাই পাহাড়ের একটা ভাইবস নিয়ে আসে। এই লালবাগের ভিতরে সবগুলো সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই পাশটাতে মানুষের বসার জন্য অনেকগুলো বেঞ্চ রয়েছে, মানুষ কিন্তু এখানে বসেও থাকতে পারে। তো পাহাড়ের মতো একটা ভাইবস পাওয়া যায়, দেখেন অবস্থা গাইস। এখানে ওঠার পর কিন্তু পাহাড়ের মতো একটা ফিলিংস পাওয়া যায়। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরাই সবুজ অংশ রয়েছে। নিচের যে অংশটা এটা কিন্তু নিচ লাগে, আর এই অংশটা একদমই মাটি দিয়ে ভরাট করা। আপনাদেরকে এতক্ষণ যতগুলো সিন দেখিয়েছি এখানে ওঠার পর সবগুলো নিচে মনে হবে, মানে আমি একদম উপরের অংশ চলে এসেছি। আর যদি নিচের অংশ থেকে এই অংশটা দেখা যায় সেটা কিন্তু পুরাই অস্থির লাগে, এবং এটা কিন্তু পুরাই উপরের একটা অংশ। এটাকে পাহাড়ের মতো লাগলেও বাট এটার উপরে ওঠার পর একদমই সমতল লাগে, দেখেন অবস্থা। ওই সাইডটাতে কিন্তু একটা আরেকটা সুড়ঙ্গ রয়েছে, আপনাদেরকে সেই সুড়ঙ্গটার মধ্যে নিয়ে যাচ্ছি। ভাই এদিকে কি আরেকটা সুড়ঙ্গ আছে? ওইখানে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওই যে দেখেন এখানে কিন্তু আরেকটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গটা মূলত অনেকে বলে থাকে যে খান মোহাম্মদ মৃধা মসজিদের সাথে নাকি এটা সংযোগ রয়েছে। এই যে দেখেন আরেকটা সুড়ঙ্গ। আসলে এখানে লেখা রয়েছে ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কক্ষ। এটা কি সুড়ঙ্গ না? সুড়ঙ্গ টাইপেরই, হ্যাঁ এটা সুড়ঙ্গ। আর এখানে কিন্তু অনেকেই দেখতে এসেছেন সুড়ঙ্গটা। আসলে সুড়ঙ্গের প্রতি মানুষের অন্যরকম একটা ঝোঁক থাকে, এবং এটা কিন্তু অনেকেই দেখতে চায় যে এটা আসলে কি রয়েছে। এখানে যদি তালার দেওয়া না থাকতো তাহলে কিন্তু মানুষ এটার ভিতরে প্রবেশ করতো এবং দেখতো যে এখানে কি আসলে কি রয়েছে। এখানে আমি সবচেয়ে একটা লাকিলি যারা এখানে থাকে, এখানে দেখেন আশেপাশে যে বাসাগুলো রয়েছে তারা কিন্তু সহজেই বিনামূল্যে লালবাগের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। বাট আমাদেরকে কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আসতে হয়েছে। বাট যারা এটার আশেপাশে থাকে বাসাগুলা, এখানে কিন্তু বাসার একদমই কাছাকাছি। অ্যান্ড লালবাগ কেল্লার অভ্যন্তরীণ যে মেন গেটটা রয়েছে এটার পাশেই কিন্তু বাসা রয়েছে। যারা এখানে থাকে তারা কিন্তু অনায়াসে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আজম শাহ কিন্তু এই লালবাগ কেল্লাটা নির্মাণের সাথে সাথে এখানে একটা মসজিদও নির্মাণ করেছিল। এই যে আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ। এই মসজিদে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা অনেকবার নামাজ আদায় করেছেন, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সেই স্মৃতিবিজড়িত মসজিদটি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। দেখতে দেখতে ভ্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।